বাঙালিত্বকে রেখে বলছি, আমার বাঙালিত্বকে, আমাদের বাঙালিদের ওই গোসল করা রোহিঙ্গাদের সাথে, ওই গোস্ত খাওয়া বাংলাদেশিদের সাথে যদি গুলিয়ে ফেলে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে আমরাও দেবো, বান্ডিল করে একদম গঙ্গা পার করে ছাড়বো আমরাও। বাঙালি অবাঙালি করো, বাঙালি অবাঙালিতেও যখন জল ঢালা হয়ে গেল, কারণ সব কাংলা পক্ষ জামাত পক্ষ মাঝে মাঝেই নামে রাস্তায় নাগিন ডান্স করতে, তো সেটাও যখন ফেল মেরে গেল, এখন শুরু হয়েছে বাংলা ভাষা নিয়ে, বাঙালিদেরকে নিয়ে অনেক ছেলে খেলা হয়ে গেছে। এখন বাঙালিও জাগ্রত হয়েছে, থুতু মারছে মুখে। উনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ওপরে আবারও যদি অস্তিত্বের লড়াইয়ের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, প্রাণপাত করতে হয়, রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত দেব। কিন্তু আমার পুণ্যভূমি, আমার জন্মভূমিকে কোনো জেহাদির বাস হতে দেবো না, জেহাদিদের কোনো রোহিঙ্গা উদ্বাস্তু কোনো বাংলাদেশিদের স্বর্গরাজ্য হতে দেব না। একজন লিডার অফ অপোজিশন, যাকে নেক্সট টু সিএম বলা হয়, তিনি যখন কোথাও বেরোন, তার গতিবিধির সম্পূর্ণ রোড ম্যাপ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা, উনি যেখানে যান সেখানকার জেলা সুপার, এসপির কাছে থাকে। ইভেন উনি যে জেড ক্যাটাগরির সিকিউরিটি উনি পাচ্ছেন, সেটারও একটা রুট ম্যাপ সমেত সব কিছু নথি তথ্য যা যাবতীয় দিল্লিও জানেন, দিল্লিও সেটা একটা তাদের প্রোটোকল অনুযায়ী স্থানীয় সরকারি প্রশাসনের কাছে ওনারা পাঠিয়ে দেন। এইবার তুমি আমাকে একটা কথা বলো, এত কিছু জানার পর, আর যেখানে আমাদের মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবার তো কাগজ নিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে যে সব কিছু হবার পরও এসপি দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পরিচালনা করেছে, নয়তো পুলিশের সামনে এরকম চূড়ান্ত মানে অব্যবস্থা বলবো না, অপদার্থতা, এরকম চূড়ান্ত অপদার্থতা হবার কথা না। বিশৃঙ্খলার জন্য পুলিশ 100 বার এটা এসপি দাঁড়িয়ে করিয়েছে, নয়তো যেভাবে লুঙ্গি তুলে, কারণ এই ক্ষেত্রেও দেখলাম যে আমাদের বিরোধী দলনেতার গাড়িতে, শুভেন্দুদার গাড়িতে যে বোতল ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে, সেখানেও কিন্তু গোল গোল করে সার্কেল করে তোমাদের মাধ্যমেই আমরা দেখিয়েছি রাজ্যবাসীকে, সেই লুঙ্গি টুপি, সেই রোহিঙ্গাই, সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি। কারণ এই লুঙ্গি টুপি বলি না, বলে ওপারে অনেকের গাত্রদাহ হয়, কারণ যাদের গাত্রদাহ হয়, যাদের জলে, তারাই রোহিঙ্গা, তারাই বাংলাদেশি। কারণ তাদের সাথে আমার মুসলিম ভাই বোনেদের, আমার রাষ্ট্রবাদী, আমার ভারতীয় মুসলিমদের গুলিয়ে দিলে হবে না। সব মুসলমান যেমন জঙ্গি না, সব জঙ্গিও তেমন মুসলমান না। এই ব্যাপারটাই হয়ে গেছে ব্যাপার, যে আজকে সব মুসলমান মানেই কিন্তু রোহিঙ্গা না। রোহিঙ্গা মুসলিম হতে পারে, কিন্তু মুসলমান মানেই রোহিঙ্গা না। তো সেই জন্য এই যে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংখ্যালঘুদের সাথে, তো এই জিনিসটাই তো ভয়ঙ্কর করছে। তোমাদের মাধ্যমে তো বারে বারে বলি যে আজকে মুসলমান সম্প্রদায়, তারাও মুসলমান, একটা জঙ্গিও মুসলমান, একটা টেররিস্টও মুসলমান। তাহলে তারা কি সেই দায়টা নেবে? সেই দায়ভারটা তো নেবে না। তাহলে সেই শিক্ষিত সুশীল মুসলিম সমাজকে সবসময় তোমাদের মাধ্যমে বলি, আপনাদের লড়াই এটাও আপনাদের অস্তিত্বের লড়াই। আপনারা এগিয়ে এসে কেন এই প্রতিবাদটা করছেন না, যে আমাদের এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের সাথে আর এই রোহিঙ্গাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হয়তো একটা ধর্মচারণটা আমরা প্র্যাকটিসটা হয়তো এক করতে পারি, কিন্তু আমাদের এদের সাথে কোনো সম্পর্ক নেই। এইটা ওনাদের একটা গুরু দায়িত্বর মধ্যে পড়ে। আজকে সেই জায়গাটায় গুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের সুরসুরি দেওয়া হয়। কোন জায়গায় আজকে ভারতবর্ষ যদি ন্যাশনাল থ্রেটের মুখে পড়ে, তার জন্য একদম অবশ্যই দায়ী এই পশ্চিমবঙ্গ সরকার। কারণ এখানে গিজগিজ করছে, কই আর কোথাও তোমরা শুনতে পাও যে অমুক রাজ্যে রোহিঙ্গা ধরা পড়েছে, সেখানকার সেই গুজরাটের ভোটার, সে মধ্যপ্রদেশের ভোটার, সে উত্তরপ্রদেশের ভোটার। উদয়ন গুহ তিনি সরাসরি বলছেন, আমি কোটানকোট বলবো, যে যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই, তাদের মানুষ কালো পতাকাই দেখাবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে। উদয়ন গুহর এত বারবারন্ত কেন? কি আমি ওনার উত্তরে একটা কথাই বলবো, যারা পশ্চিমবঙ্গের বাঙালিকে রোহিঙ্গা আর বাংলাদেশিদের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করছে, তাদেরও নিস্তার নেই। আমরাও এবার ইঞ্চিতে বুঝে নেব আর বুঝিয়ে দেব। পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি তো বাঙালি, ওনাকে তো কেউ অস্বীকার করতে পারবে না।
অতএব শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন। কোনো রোহিঙ্গা মুসলিমদের জন্য ছিনিয়ে আনেননি, কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য ছিনিয়ে আনেননি। অতএব আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে না, আগুন নিয়ে খেলতে নেমেছে। তো পুরোদস্তুর বাঙালি হয়ে শরীরে বসে রক্ত বইছে, আমি ঘটি, বিবাহ সূত্র হয়তো আমি ঘোষ বাঙাল, কিন্তু রক্তটা তো ঘটির। তো সেই পুরোদস্তুর বাঙালি হয়ে, একটা বাঙালি মেয়ে হয়ে বলছি, বাঙালিত্বকে রেখে বলছি, আমার বাঙালিত্বকে আমাদের বাঙালিদের ওই গোসল করা রোহিঙ্গাদের সাথে, ওই গোস্ত খাওয়া বাংলাদেশিদের সাথে যদি গুলিয়ে ফেলে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে আমরাও দেবো, বান্ডিল করে একদম গঙ্গা পার করে ছাড়বো আমরাও একদম। ওনাদের তো দেখছি রোহিঙ্গাদের প্রতি এত দরদ উদলে উঠছে, একদম হদহদিয়ে গদগদিয়ে বেরোচ্ছে ওদের রোহিঙ্গাদের প্রতি দরদ, যে ওরা রোহিঙ্গাদের মানে ইয়ে করছে, গুলিয়ে ফেলছে বাঙালিদের সাথে। আর উনিও তো গুহ টাইটেলটা নিয়ে চলছেন, তাহলে কোন মানে আস্পর্দায় উনি বাঙালি সেন্টিমেন্টকে সুরসুরি দিতে গিয়ে উনি রোহিঙ্গাদের একটা আমাদেরকে দেখিয়ে দাও তো। বিজেপি যে বাঙালি বিরোধী এই যে ন্যারেটিভটা, বেসিক্যালি ওরা তো প্রতিটা ইলেকশনের আগে একটা করে ন্যারেটিভ সেট করার চেষ্টা করে। ও যে হিন্দু মুসলিম লড়াই, দাঙ্গা লাগানোর প্রচুর চেষ্টা চললো, সেই দাঙ্গার প্রতিফলনই মালদা, মুর্শিদাবাদ থেকে, মোতাবাড়ি থেকে সব আমরা দেখে নিলাম। সেটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবঙ্গে, কারণ এটা তো সুরাবর্দি পার্ট 2 চলছে। তো মমতা বর্দি সেটাকে ডাইরেক্ট অ্যাকশনের মতো ডাইরেক্ট অ্যাকশন পার্ট 2 করতে পারলো না, ওটা কিছু জেলায় সীমাবদ্ধ রয়ে গেল। সেই প্ল্যান যখন ফেলিয়ার হয়ে গেল, তখন কি এজেন্ডা সেট করার চেষ্টা চললো, বাঙালি অবাঙালি করো। বাঙালি অবাঙালিতেও যখন জল ঢালা হয়ে গেল, কারণ সব কাংলা পক্ষ জামাত পক্ষ মাঝে মাঝেই নামে রাস্তায় নাগিন ডান্স করতে, তো সেটাও যখন ফেল মেরে গেল, এখন শুরু হয়েছে বাংলা ভাষা নিয়ে, বাঙালিদেরকে নিয়ে অনেক ছেলে খেলা হয়ে গেছে। এখন বাঙালিও জাগ্রত হয়েছে, থুতু মারছে মুখে, যেখান দিয়ে যাচ্ছে না বিজেপি টিএমসি কর্মীরা মুখে থুতু মারছে, আর ওদের পেছনে অটোমেটিকলি একটা অদৃশ্য একটা ইকো হয়, দেখবে চোর 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 বলে। টিএমসিদের আলাদা কোনো মাইক বা বক্স লাগাতে লাগে না, কারণ এখন রাস্তায় পাবলিক ধরে কেলাচ্ছে, রাস্তায় পাবলিক যেখান দিয়ে যাচ্ছে এই ব্যান্ড পার্টি নামক কর্মচারীরা তাদেরকে দেখে চোর 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 বলছে, এবং প্রশাসনিক প্রধানদেরও ছাড়ছে না চোর বলতে, কারণ প্রশাসনিক প্রধানরাও নিজেদের ওই জাতীয় স্তম্ভটা শরীরে বহন করেও তারা সেই উর্দির মর্যাদাটা, সেই জাতীয় এমব্লেমের মর্যাদাটা রাখতে পারেনি। চটি চেটে চেটে জিপটা অনেক ভারী হয়ে গেছে, সেই জন্য আজকে রাজ্যবাসীর রোষের মুখে পড়তে হচ্ছে, তাদেরকেও চোর শুনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন করব আপনার কাছে, একটা প্রশ্নেরই দুটো মুখ থাকবে। দিদি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এখন তৃণমূলের কাছে কোথাও গিয়ে তিনি কি একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন? আর শুভেন্দু অধিকারীকে নিয়ে এত যারাই বা ফোবিয়া শুভেন্দু আতঙ্ক এখন একটা নতুন, এর ভ্যাকসিন এখনও তৈরি হয়নি। এখন করোনার পর যেটা বৃহত্তর ফোবিয়া পশ্চিমবঙ্গের বুকে, এই যাত্রা কোম্পানি, এই নাটক কোম্পানি, এই জোকার সার্কাস কোম্পানির কাছে যেটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে, সেই ফোবিয়াটা, সেই আতঙ্কটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু ফোবিয়া, শুভেন্দু আতঙ্কে ভুগছে গোটা এই তোলামূল কোম্পানিটা। অতএব সেই আউট অফ ফিয়ার, যেটা আমাদের ভাবতেও ভালো লাগছে, ইয়ে ডর আচ্ছা লাগা, তো এই ডর থেকে, এই ভয় থেকে ওদের এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে। কালকে আমাদের বিরোধী দলনেতা, তিনি কিন্তু নেক্সট টু সিএম, তিনি চাইলে তার অঙ্গুলি হেলনে বা তার নির্দেশে তার সিকিউরিটি অনেক কিছু কিন্তু ভেলকি দেখাতে পারত। ওইসব লম্ফঝম্প না, লুঙ্গি পরে টুপি পরে ওইসব লম্ফঝম্প সব ভেতরে ঢুকে যেত, কিন্তু উনি সেটা দেখায়নি। উনি শুধু সেই চিত্রটা, সেই ন্যাক্কারজনক ঘটনাটা তোমাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরেছে। নয়তো রে করে শীতলকুচির মতো চিৎকার করতো না, আরে বাবা, যারা সিকিউরিটি জেড ক্যাটাগরি সিকিউরিটিতে, তারাও তো মানুষ। আর যদি তাদের থেকে বাইরে থেকে তাদের ওপর যদি আঘাত হানে, তাদের ওপর যদি ঠানির ছোড়া হয়, তাদের ওপর যদি লোহা বাঁশ নিয়ে আক্রমণ করা হয়, তার প্রত্যুত্তর তো হবেই। এবং আমার মনে হয় কোথাও সেটা হয়তো লেখাও আছে তাদের সেই সংবিধানে, বা তারা সেনাবাহিনীর হয়তো সেই নিয়মাবলীর মধ্যে সেটা পড়ে।
তারা যেই জায়গা থেকে বিলং করে। আমাদের স্বল্প মাথায় আমরা সেইটুকু বুঝি, কিন্তু এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও কালকে দাদা কিন্তু কোনো রকম নির্দেশ দেননি। এটাও বুঝতে হবে যে এবার সরকারে থাকা সত্ত্বেও যে ক্ষমতার অপব্যবহার, আজকে নির্বাচন কমিশনকে নিয়ে দেখছো না, নির্বাচন কমিশনকে নিয়ে এত দিন অপব্যবহার করে গেছে সেই ক্ষমতাটাকে। আজকে যখন সঠিক পথে নির্বাচন চাইছে যে একটা ফেয়ার ইলেকশন হোক, তারা যখন এবার নিউট্রাল হতে চাইছে, তখন ওপেন হুমকি চলছে। আমরা রাজ্যবাসী দেখছি তো ওপেন একদম কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার অফিসারদের, একদম আমরা দেখলাম একটু আগেই খবর, ইআরও এবং এই ইআরওদেরকে যেরকম সাসপেন্ড করা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলছেন আমার অফিসারদের সাসপেন্ড করতে দেবো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ভোট তো এখনও 8 মাস বাকি, এখন থেকে অফিসারদের ভয় দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছ, কার ক্ষমতা দিয়ে এই কাজ করছো? অমিত শাহ দালালি করছো, কি বলবেন? আমার অফিসার মানে রাজ্য সরকারের অফিসার। রাজ্য সরকারটা কারোর বাবার না, ঠিক আছে? রাজ্য সরকার পরিবর্তনশীল হয়েছে, হয়তো অনেকটা দেরি লাগছে, এটারও পরিবর্তন হবে। অতএব রাজ্য সরকারের কর্মীকে রাজ্য সরকারের মঞ্চ থেকে বসে হুমকি দেওয়াটা, এটা কি কোনো গণতন্ত্রের কোনো মুখ্যমন্ত্রী এটা করতে পারে? আমার মনে হয় সেটার জন্য ওনার তো অ্যারেস্ট হওয়া উচিত। উনি অ্যারেস্ট হননি, একদম মুখ্যমন্ত্রীর অ্যারেস্ট হওয়া উচিত, কারণ উনি এইটা গণতান্ত্রিক পদ্ধতির একটা প্রক্রিয়াকে উনি চ্যালেঞ্জ করছেন। উনি রাজ্য সরকারকে আমার লোক বলতে পারেন না, এটা রাজ্য সরকারের। অতএব রাজ্য সরকারটা কারোর পৈতৃক সম্পত্তি না যে আমি চলে গেলাম ওই কোম্পানিতে যেটা চলছে, উনি ওনার পর উনি নিজের ভাইপোকে উনি রেডি করছেন যে ওই ওনার মসনদে ওনার ভাইপোকে বসাবেন। তো সেইটা যেন রাজ্য সরকারের কর্মীদের না ভেবে নেন। আজকে ওনারা নিউট্রাল হয়ে কাজ করতে চাইছে। আজকে বিএলআরওদের বলবো, ওনাদের জীবনের আশঙ্কা নিয়ে আমরা চিন্তিত। আজকে তো মনে হয় ওনাদেরও সিকিউরিটি দেওয়া উচিত, কারণ উনি একটা মুখ্যমন্ত্রী হয়ে উনি যেভাবে একটা রাজ্য মানে রাজনৈতিক একটা মঞ্চ থেকে, রাজ্য সরকারের মঞ্চ থেকে বসে উনি যেভাবে ঠান্ডা মাথায় থ্রেট দিয়েছেন, এটাকে থ্রেট দেওয়াই বলে, সেটা কোনো মতে মেনে নেওয়া যায় না। অতএব গণতন্ত্র আর গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আমাদেরকে বোঝাতে না আসে। আজকে যদি আমরা চাইতাম, আমাদের বঙ্গ বিজেপির নেতৃত্ব যদি চাইতো, কারণ দিল্লিতে বিজেপি বসে আছে, আমরাও অনেক অনৈতিকভাবে ক্ষমতায় আসতে পারতাম নাকি? পারতাম, কিন্তু আমাদের ওই যে আদর্শ শিক্ষার বাইরে আমরা যেতে পারছি না। আমাদেরকে একটা জিনিসই বলা হয়েছে, হোক দেরি হোক। আমরা একটা প্রবাদে বিশ্বাসী, আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়। দেরি হয়তো হচ্ছে, সুদিন আসবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের বিশ্বাস ভরসার আশীর্বাদ নিয়েই আমরা আসব। আমাদের ওই লুঙ্গি তুলে ব্যালেট নিয়ে দৌড়াতে হবে না, আমাদেরকে পুকুরে ব্যালেট নিয়ে ঝাঁপ দিতে হবে না, আমাদের মেশিনে কোনো কারচুপি করতে হবে না। এই ডাইনিবুড়ি সরকারকে এই রাজ্যবাসী তো মা রূপে বসিয়েছিল, কারণ ওই মমতাময়ী মা এই নামটার পেছনে যে আসল ডাইনির স্বরূপ লুকিয়েছিল সেটা কেউ বুঝতে পারিনি। এখন মুখোশটা খুলে গেছে, সেই কদর্য, সেই রক্তপিপাসী ডাইনি মুখটা বেরিয়ে এসছে। এবার এই ডাইনিকে উৎখাত এই রাজ্যবাসীই করবে, আর বেশি দিনের অপেক্ষা নেই, একটু খালি দাঁড়িয়ে যাও। একটা প্রশ্ন আপনার কাছে, একদম দেখা গেল নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের মূর্তিতে পড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? ছি 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 ছি, ধিক্কার! এর থেকে লজ্জার কিছু হয় না। আজকে বাঙালি নিয়ে না কথা বলছো, ও তার মানে কি বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মানে কি বাঙালি না? আজকে এত বড় স্পর্ধা, উনি মনীষী, উনি ভুলে যাচ্ছেন ওনার পাড়ার দোকানে চা দেওয়া কোনো লোক না, বা ওর টেবিলে চা এনে দেওয়া ইনি কোনো মানুষ না। উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্য আমরা অওয়া কখাটা শিখেই এত আমাদের বুলি ফুটেছে। আজকে উনি এত বড় স্পর্ধা দেখালেন, ওনার গলার উত্তরীয়টা খুলে উনি ওনাকে মানে আমাদের শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গলায় পরিয়ে দিলেন। আজকে মেদিনীপুরবাসীকে বলবো দেখতে, চোখ খুলে দেখতে। আজকে মাতঙ্গিনী হাজরা কিসের জন্য প্রাণ দিয়েছিলেন? আজকে লজ্জা লাগছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। অনেক অপমান করেছেন আমাদের মনীষীদের, মানে নিজের ছবির তলায় রাস্তার ফুটপাতেও দেখেছি নেতাজির ছবি ফুটপাতে রাখা আছে, ওনার 20 ফুটের ছবির নিচে। আমরা এরকম পরমহংসদেবকে অপমানিত হতে দেখেছি, বিবেকানন্দকেও অপমানিত হতে দেখেছি, স্বামীজিকে এবং নেতাজিকেও আমরা অপমানিত হতে দেখেছি। কিন্তু আজকে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে উনি যে মানে মানে সত্যি একটা ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনাটা উনি ঘটালেন, এর থেকে আমার মনে হয় না যারা বাঙালি নিয়ে মানে চোখের জলে নাকের জলে করছে তারা চোখ খুলে দেখুক, তারা চোখ খুলে দেখে এবার যদি বাঙালি সত্যি এটা যদি রাজনীতি না হয়ে থাকে, যদি বাঙালি নিয়ে যদি সত্যি আবেগ বিবেক চোখ চেতনা লজ্জা কিছু থেকে থাকে, তাহলে এবার আসুক মাঠে ময়দানে, প্রতিবাদটা হোক, এবার জোরদার প্রতিবাদটা হোক। কি করে এই দুঃসাহস এই আসপদ্দাটা দেখাতে পারে? উনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ওপরে মানে ছি, এটা আপামর। এর আগে অনেক হয়েছে। এর আগে আমাদের মনে আছে একবার যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় যখন এসেছিলেন, ওনার কনভয় যখন বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে গেছিল, সালটা 2019-20, সেই সময় টিএমসিরই লোকেরা তারা চক্রান্ত করে যাতে ওইখানে একটা অশান্তি বাঁধে, সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। তো যে পার্টির কালচারই এটা, তো সেই পার্টির থেকে আর তুমি কি আশা করবে? কিন্তু মুখ্যমন্ত্রী কোনো একটা ব্যক্তি বিশেষ না, ওটা একটা চেয়ার, ওটার সম্মানটা অনেক বেশি। তো সেই চেয়ারটার মর্যাদা সেই চেয়ারটার মান সম্মান কিছুই এই মহিলা রাখলো না। এর থেকে দুঃখের আর লজ্জাজনক আর কিছু হতে পারে না। জঙ্গলমহলের মঞ্চ থেকে একদম নাম না করে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে এক হাত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন আক্রমণাত্মক ভঙ্গিতে, আমি কোটানকোট বলবো, তিনি বলছেন সিপিএমের গুলি খেয়ে বেঁচে গিয়েছি, তোদের পিঁপড়ের মতো মেরে ফেলবো। কি বলবেন? আমাদের তো ভগবান দুহাত দিয়েছে, যদি এক হাত না আমরা এবার দুহাতে নেব, সব কিছু প্রস্তুত আছি। কারণ জানো তো, কোনো মহৎ জিনিস নেতাজি বলে গেছেন না, রক্ত দাও স্বাধীনতা দেব। আজকে তো সেই একই জায়গায় দোরগোড়া এসে আমরা দাঁড়িয়েছি। এবারেও তো অস্তিত্বের লড়াইটা তো অস্তিত্বেরই লড়াই। তুমি হাজার কথা বলে নাও, কিন্তু কথার শেষে দিনের শেষে পুরো কথাটা জিস্ট কিন্তু একটাই, আজকে আমাদের অস্তিত্বের লড়াই। আবারও যদি অস্তিত্বের লড়াইয়ের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, প্রাণপাত করতে হয়, রক্ত দিতে হয়, আমরা প্রস্তুত দেব। কিন্তু আমার পুণ্যভূমি, আমার জন্মভূমিকে কোনো জেহাদির বাস হতে দেবো না, জেহাদিদের কোনো রোহিঙ্গা উদ্বাস্তু কোনো বাংলাদেশিদের স্বর্গরাজ্য হতে দেব না। এটা আপামর বাঙালির, এটা আপামর পশ্চিমবঙ্গের বাঙালিদের এটা পুণ্যভূমি, সেটা বাঙালিদেরই থাকবে। বাঙালিদের রাখার জন্য যাবতীয় যা করণীয় এবার আমরা বাঙালিরা প্রস্তুত, আমরা পিওর বাঙালিরা, প্রস্তুত। আমি এক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করবো। মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, ওরা কিছু করতে পারবে না, ওরা তো বসন্তের কোকিল। পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন পশ্চিমবঙ্গের জনগণকে প্রোটেক্ট করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই যে কেন্দ্রীয় জওয়ানদেরকে তিনি বলছেন ওরা তো বসন্তের কোকিল, 2 মাসের জন্য আসে আবার উড়ে যায়। না, ভয় মানুষ, ভয়ের থেকে এখন মানুষ উবে গেছে। কারণ আমার অভয় বোন এখনও আমার বিচার পায়নি। আমি অভয়া বলি কি তুমি তিলোত্তমা বলো, তো আমার বোন আপনাদের মেয়ে এখনও কিন্তু বিচার পায়নি। তো আর ভয় মানুষের উবে গেছে। আজকে তুমি যে সারাদিন রাস্তায় বেরোচ্ছ, তোমার যদি সেই মনে ভয়টা থাকতো যে আজকে আমি একটা মেয়ে, আজকে আমাকে রেপ থ্রেটের মুখে পড়তে পারো, তোমাদের ওপরই তো হামলা, ক্যাম্পেইন কলিংয়ের ওপরই তো হামলা হয়েছিল যখন তোমরা ইয়েতে গেছিলে বজবজে তোমাদের ওপর এই ঘটনাতেই তোমাদের ওপর হামলা হয়েছিল, আমরা চাক্ষুষ প্রমাণ। তোমরা যেখানে গেছো তোমাদেরকে প্রত্যেকটা হামলার সম্মুখীন হতে হয়েছে, তোমাদেরকে থ্রেট খেতে হয়েছে। ভয় পেয়ে কি বাড়িতে বসে গেছো? তো বাঙালি ভয় পায় না। আজকে স্বাধীনতা সংগ্রামীর লিস্ট খুললে না, সব থেকে বেশি নাম বাঙালিরই পাওয়া যাবে। তো আমরা ভয় পাই না। আমাদেরকে যারা ওই ভয়ের আছেলায় ঠান্ডা থ্রেট দিতে চাইছে, ভয়টা এবার তাদের, তারা আজকে কম্পমান, তারা আজকে থরহরি কম্প। সেই জন্য ওই যে বাচ্চা বয়সে দেখতে না, যে যখন বাচ্চারা ভয় পেয়ে যায় তখন না মা আমি ভয় পাইনি মা, না মা আমি ভয় পাইনি মা, ব্যাপারটা তো সেটা। বাচ্চারা যখন ভয় পেয়ে যায় তখন উল্টে মাকে বলে, মা বলে আচ্ছা বাবা তুমি ভয় পাওনি, আমি আছি তো সাথে। তো ব্যাপারটা সেরকমই আছে, দিল্লি সাথে আছে, ভয় পাবার কিছু নেই। প্রশ্ন বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হুঁশিয়ারির সুরে জ্যান্ত বাঘের চেয়েও আহত বাঘ বেশি ভয়ঙ্কর, আমাকে আহত করার চেষ্টা করবেন না। অন্যদিকে তিনি বললেন
তো ভয়ঙ্কর বিস্ফোরক দাবি করছে, তিনি বলছেন আমি যেদিন নিজে মনে করব সেদিনই হটাতে পারবেন আমাকে। বড় কথা, কি বলবেন? খুব ভালো কথা। উনি আহত কে বললেন? উনি তো বলেছে উনি পুরো স্ম্যাশ, ওনার ব্রেন নেই, ওনার হার্ট নেই, ওনার কিডনি নেই, লিভার নেই, ফুসফুস কিছুই নেই নাকি ওনার শরীরে। ওনার মাথা ভেঙে ফেটে চৌচির করে দেওয়া হয়েছে, ওনার হাত দুটো ভেঙে ফেলা হয়েছে, ওনার পা দুটোও নেই, উনি নাকি জীবন্ত লাশ। উনি তো এর আগে এই কথাটাই তোমাদের মাধ্যমে বলেছে। তো ওনাকে আমরা সত্যি সিরিয়াস নিই না, ওনাকে জীবন্ত লাশের মতোই নিই। তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই। উনি একদম যেরকমভাবে জীবন্ত লাশের মতো হেঁটে চলে বেড়াচ্ছেন, উনি হেঁটে চলে বেড়ান, তাতে কিচ্ছু যায় আসে না। এই কথার কি উত্তর দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে আমি যেদিন নিজে মনে করবো সেদিনই ফোটাতে পারবেন আমাকে। তাহলে কি আপনাদের এত লড়াই এগুলো সব বৃথা? ওই যে বললাম না, যে দেখো একটা জং ধরা দরজায় বারে 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 আঘাত করতে করতে সেই দরজাটা ভাঙে। ঠিক আছে, লড়াইটা আমরা তো কোনো দিন বলিনি লড়াইটা আমাদের খুব সহজ ছিল, কারণ 34 বছর থেকে যখন এই 15 বছরের এতটা গ্যাপ, 34 প্লাস 15, তো সবটা নিয়ে আমাদের লড়াই। আমরা কিন্তু একটা টার্মও পাইনি। তো এই এত একটা লম্বা টাইম স্প্যানের লড়াই লড়তে গেলে একটু দম লাগে। তো সেই দম আমাদের আছে, সেই রক্তের ফোটানি, সেই রক্তের জোরও আমাদের আছে বলেই তো আমরা লড়াইটা লড়ে যাচ্ছি। আমরা তো পিছোইনি, আমরা যেই জায়গায় স্ট্যাক ছিলাম সেই জায়গায় আছি। আজকে পুরনো আর্কাইভ ঘাটো, আমারই বলা কথা। তোমাদের মাধ্যমে একদিন বলেছিলাম না, আজকে এই ধর্ম পেহেলগাঁওতে তো ধর্ম জিজ্ঞেস করেই মেরেছিল। তাহলে আজকে মনে হয় এসব কার্ড দেখার দরকার নেই, ওই প্যান্ট খুলে আর লুঙ্গি তুলে চেক কর। বাঙালি বড় বাঙালি না? ওই এবার পরিচয় ওই একটাই হবে, যখন ধর্ম জিজ্ঞেস করে পেহেলগাঁওতে আমার সহনাগরিককে ভারতীয়দের প্রাণ দিতে হয়েছিল, তাহলে এবার আমার কোনো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের দরকার নেই। প্যান্ট খোলো, চেক করো, তাহলেই কে কত বড় বাঙালি, কত ধানে কত চাল, এবারই সেটা একদম কতটা দুধের মধ্যে কতটা জল আছে পরিষ্কার হয়ে যাবে। শেষ প্রশ্ন আপনার কাছে, বিজেপি নেতাদের দেখলে এবার থেকে সেই জয় বাংলা বলার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? ওরা তো ওই পন্থাতেই বিশ্বাসী, কারণ ওরা সেই দেশকেই ভালোবাসে। ওরা তো নিজেদেরকে ভারতীয় মনে করে না। ভারতীয় মনে করে না বলেই তারা ধার করা কাংলা, আর কার ধার করছে? যারা নিজেরা ভিক্ষার বাটি নিয়ে, আরে ভিক্ষার বাটি নিয়ে বাংলাদেশের ইকোনমি ভারতবর্ষের থেকে চলে যাক না, কে মাথার দিব্যি দিয়ে আটকে রেখেছে? সাংসদটা কোথাকার? ইস্তফা দিয়ে ওখানকার উন্নত মানের মানে সব কিছু ফেসিলিটি উনি অ্যাকোয়ার করুক, ওখানে গিয়ে করে উনি ওখানকার নাগরিক হয়ে যাক। এবার ওনার বাকি দাম্পত্য জীবনটা উনি সুখ স্বাচ্ছন্দ্যে ওখানেই কাটাক, একদম চলে যাক। ওনাকে কেউ আটকে রাখেনি, ওনাকে কেউ মাথা দিব্যি দেয়নি। আর সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে, ওই একটা ভিখারি কাংলা দেশ যে সর্বক্ষণ বাটি নিয়ে আমাদের সামনে চাল দে, ডাল দে, আটা দে, আলু দে, পেঁয়াজ দিয়ে করে দাঁড়িয়ে আছে, তাদের স্লোগান ধার করছে, তাদেরই এক পন্থার এক আঞ্চলিক দল। আর এই স্লোগানগুলো কাদের? জয় বাংলা, খেলা হবে, একটু ঘেটে নাও, একটু বই ঘাটো, একটু ইন্টারনেট ঘাটো, পেয়ে যাবে। তো যারা এই আদর্শে আদর্শিত, তারা কোনো দিন বাঙালির হিন্দুর হতে পারবে? কারণ এই স্লোগানগুলো দিয়েই তো বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলেছিল। তাহলে ওরা কিসের বাঙালি প্রেমী, বাঙালি দরদি আর হিন্দু প্রেমী, হিন্দু দরদি বোঝাতে পারবে না। এটা তো সুরাবর্দি পার্ট 2 সরকার চলছে। এত উস্কানি দিয়েও না ডাইরেক্ট অ্যাকশন ডে, গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2টা করতে পারলো না। হয়তো ওনার এই 3 বছরের টার্মে এটাই হয়তো ওনার আফসোস রয়ে যাবে, যেইটা করার জন্য উনি উদ্গ্রীব হয়ে পাগলা হয়ে উনি খেপে গেছেন। উনি উন্মাদ উদ্ভ্রান্তের মতো এপার ওপার দৌড়ে বেড়াচ্ছে যে কি করে আমি সুরাবর্দিকে টপকাবো, কি করে আমি একটা গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট 2 করব। সেই জন্য না জমায়েত, সেই জন্য না এই রোহিঙ্গা আর বাংলাদেশিদের এনে এখানে জমিয়ে রেখেছে, এদেরকে ঘাপটি মেরে এখানে বসিয়ে রেখেছে, যাতে ওই জয় বাংলা বলে হিন্দু বাঙালি নিধন যজ্ঞটা চালানো যায়। এবার বিচার বিবেচনা আপামর পশ্চিমবঙ্গর বাঙালিদের ওপর ছাড়লাম, যে আগামীতে আপনারা কি করবেন, সেই বিচার বিবেচনা আপনাদের।